Money decisions often start with a simple goal: a child's education, a home, retirement, but the path can feel unclear once we ask the next question. How much time do we really have? What kind of market movements are we prepared for along the way? When do we review the plan as the goal gets closer? And how do we avoid choosing products for the wrong reasons? To help bring clarity to these questions, Mr. Manoranjan Khamrai, founder of Ideal Financial Distribution Company, shares his perspective. With over 4 decades of experience guiding investors across Eastern India, he's known for keeping conversations grounded in purpose, time horizon, and investor temperament, not jargon. In this episode of Nivesh Pe Charcha, investing with time in mind, matching goals, risk, and fund choice, we discuss how time horizons shape investment choices, why understanding a fund's approach matters more than chasing past outcomes, and how investors can think about revisiting their plan as goal comes into view. Let's dive right in. নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের এপিসোডে চলে এসেছি, আমাদের সাথে রয়েছেন মনোরঞ্জন খামই স্যার। স্যারের কাছ থেকে আমরা শুনে নেব জীবনের বিনিয়োগ করার ক্ষেত্রে যখন আমরা বিভিন্ন লক্ষ্যের জন্য বিনিয়োগ করে থাকি, তখন কোন ক্ষেত্রে কতটা সময়সীমা এবং কতটা ঝুঁকি নেওয়া উচিত। সুতরাং স্যারের কাছে প্রথমেই চলে আসবে। স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এপিসোডে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা সরাসরি প্রথম প্রশ্নের দিকে চলে আসব। আমরা প্রথম প্রশ্ন হলো যে সময় নিয়ে। জীবনে যখন আমরা বিভিন্ন লক্ষ্যের জন্য বিনিয়োগ করে থাকি, তখন সময় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। স্যার, আপনি আমাদের একটু বুঝিয়ে বলুন সময় কেন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় যখন আমরা বিনিয়োগ করার কথা ভাবি। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে সময় অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যেহেতু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ, সুতরাং বাজারের অবস্থা অনুযায়ী কোন প্রকৃতির মিউচুয়াল ফান্ডে কখন ইনভেস্টমেন্ট করা উচিত, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের যে বিভিন্ন ধরনের ক্যাটাগরির ফান্ড রয়েছে, ডেট ফান্ড রয়েছে, ব্যালেন্স ফান্ড রয়েছে, ইকুইটি ফান্ড রয়েছে, স্বাভাবিকভাবেই অবস্থা অনুযায়ী মার্কেটের দিকে তাকিয়ে যদি ইনভেস্টমেন্টটা আমার সে সময় মার্কেট হাই থাকে, সেন্সেক্স বা নিফটি, তাহলে তখন ডেট বা ব্যালেন্স ওরিয়েন্টেড ফান্ডে ইনভেস্টমেন্টটা করা উচিত। আবার যখন মার্কেট লো রয়েছে, তখন ডেট এবং ব্যালেন্স থেকে ইকুইটিতে সুইচ করা উচিত। সুতরাং সময়ের সঙ্গে সঙ্গে যদি আমার বিনিয়োগকে আমি ঠিকমতোভাবে মনিটরিং না করি, তাহলে সেখানে মিউচুয়াল ফান্ড থেকে এক্সপেক্টেড রিটার্ন জেনারেট করা সম্ভব হয় না। তাই আমি মনে করি মিউচুয়াল ফান্ডে শুধু বিনিয়োগ করলেই হবে না, বিনিয়োগের ক্ষেত্রে সময় বিচার করে ফান্ড সিলেকশন করে বিনিয়োগ করতে পারলেই মিউচুয়াল ফান্ড থেকে সঠিক রিটার্ন পাওয়া সম্ভব। অনেক ধন্যবাদ স্যার। এরপরে আমরা পরের প্রশ্নতে চলে আসবো যে যখন আমরা বিনিয়োগ করে থাকি জীবনচক্রের নানা রকম লক্ষ্যের জন্য, আমাদের জীবনে নানা রকম লক্ষ্য থাকে, সেই লক্ষ্যের জন্য যখন আমরা বিনিয়োগ করে থাকি তখন কোন লক্ষ্যের জন্য ঠিক কতটা ঝুঁকি আমাদের নেওয়া উচিত। মিউচুয়াল ফান্ডের ঝুঁকি বলতে গেলে আমি যেটা বুঝি, যদি বিচার বিশ্লেষণ করে মিউচুয়াল ফান্ড করা হয়, তাহলে আমি মনে করি মিউচুয়াল ফান্ডের ঝুঁকি ব্যাপারটা খুবই মিনিমাইজড। যেমন ধরুন, আমি যদি উদাহরণ সহযোগী ব্যাপারটা বলি, একজন কৃষক যদি তার জমিতে স্বল্পমেয়াদী কোনো আয় করতে চান, তাহলে তিনি তার জমিতে স্বল্পমেয়াদী ফসল লাগাতে পারেন, ধান লাগাতে পারেন, আলু লাগাতে পারেন। কিন্তু যদি তিনি দীর্ঘমেয়াদী কোনো রোজগার পেতে চান জমি চাষ করে, তাহলে তিনি ধান বা আলুর তুলনায় সেখানে যদি একটা পেয়ারা বাগান করেন, লিচু বাগান করেন, আম বাগান করেন, নো ডাউট লং টার্মে তিনি আরও ভালো রোজগার করতে পারবেন। ঠিক এই উদাহরণের সঙ্গে সামঞ্জস্য রেখে একজন মানুষের বিনিয়োগের গোলটা যদি এই হয়, তিনি দীর্ঘমেয়াদীভাবে তার ইনভেস্টমেন্টটা করবেন, সুতরাং সেক্ষেত্রে তার ইনভেস্টমেন্টটা অবশ্যই ইকুইটি ওরিয়েন্টেড হওয়াই ভালো। ঠিক তেমনি আবার যদি স্বল্প মেয়াদের জন্য হয়, দেখা গেল ৬ মাস, ২ মাস, ৪ মাসের জন্য হয়তো কোনো ব্যক্তি তার টাকাটা রাখতে চান, তখন তিনি ভুল করেও যেন ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডে না যান। তিনি যখন তার ইনভেস্টমেন্টটা ডেট ওরিয়েন্টেড ফান্ডে রাখেন। সুতরাং গোল অনুযায়ী একজনের ইনভেস্টমেন্ট যে ফান্ড সিলেকশনের সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, সেটা ভাবতে হবে। সুতরাং একজন মানুষের টাকা রাখার চাহিদা কী? ধরুন একজন মানুষ রিটায়ার্ড হয়েছেন, তিনি তার রিটায়ারমেন্টের থেকে যে টাকাটুকু পেয়েছেন তিনি এখানে এসডব্লিউপি প্রকল্পে রাখবেন। সুতরাং তার ক্ষেত্রে এমন ফান্ড নির্বাচন করাটা বাঞ্ছনীয়, যেখানে একটা গ্র্যাজুয়াল মার্কেটের উঠাপড়ার মধ্যেও তিনি রিটার্ন জেনারেট করতে পারবেন। আ আ অবশ্যই সেক্ষেত্রে তার হাইব্রিড বা ব্যালেন্স ক্যাটাগরির ফান্ডে ইনভেস্টমেন্ট করাটা যুক্তিসঙ্গত হবে। সুতরাং
একজন মানুষের গোলকে সামনে রেখে ফান্ড নির্বাচন করে যদি তিনি তার ইনভেস্টমেন্টটা করেন, তাহলে আমি মনে করি মিউচুয়াল ফান্ডে রিস্ক ভাষাটা নিয়ে মানুষের মধ্যে যে একটা ভীতি কাজ করে, ওই ভীতিটা কিন্তু মিনিমাইজড হয়ে যাবে। মিউচুয়াল ফান্ডে তখন কিন্তু আর কোনো ভীতিই থাকবে না। অনেক ধন্যবাদ। স্যার, একদিকে যেমন আপনি বললেন যে সময়সীমা এবং ঝুঁকি হিসাবে আমাদের ইকুইটি, ডেট ফান্ডের নির্বাচন সেইভাবে আমাদের করা উচিত। কিন্তু অন্যদিকে যখন আমরা ভাবি ইকুইটি বা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে উপর-নিচ হয়েই থাকে এবং এই উপর-নিচ আমাদের অনেককেই অনেক বিব্রত করে থাকে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের মানসিক অবস্থান, মানসিক গঠন সমান হয় না। সেক্ষেত্রে আপনি আমাদের একটু বুঝিয়ে বলুন, যখন আমাদের নিজেদের আমরা বিশ্লেষণ করব এবং সেই অনুযায়ী আমরা যখন ফান্ড সিলেকশন করব, ইকুইটি করব বা ডেট ফান্ড সিলেকশন করব, সেই ফান্ড যখন আমরা নির্বাচন করব, তখন কিভাবে নিজের মানসিক গঠন এবং মানসিক অবস্থান দেখে আমাদের ফান্ড নির্বাচন করা উচিত? এক্ষেত্রে মার্কেটের ওঠানামা নিয়ে বিব্রত হওয়ার কোনো ব্যাপার নেই। ভাবতে হবে যে আমি যে ফান্ডে ইনভেস্টমেন্ট করেছি মার্কেট উঠলো বা নামলো সেটা কথা নয়। কথা হলো তার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কী? যদি আমার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির সঙ্গে আমার অবজেক্টিভ অর ইনভেস্টমেন্ট ম্যাচ করে, সেখানে যদি সাময়িকভাবে মার্কেট নামেও তাতে আমার ভীত হওয়ার কোনো কারণ নেই। কারণ একটু আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে যদি আমার লং টার্ম স্ট্র্যাটেজি হয়, ধরুন ইকুইটি হলে ইকুইটিতেও একই জিনিস থাকে। কিছু, কিছু কোম্পানির স্টক রয়েছে যেখানে তারা শর্ট টার্ম প্রফিটেবল, আবার কিছু, কিছু ইকুইটি রয়েছে যেগুলো লং টার্ম প্রজেক্টে তাদের টাকা বিনিয়োগ হচ্ছে। সুতরাং আমি যদি লং টার্ম প্রজেক্টে টাকা বিনিয়োগ হওয়ার কোনো স্ট্র্যাটেজি সম্পন্ন ইকুইটি ফান্ডে বিনিয়োগ করি, তাতে শর্ট টার্মে মার্কেট ভলাটিলিটির সঙ্গে, সঙ্গে হয়তো আমি দেখতে পাবো যে আমার ফান্ড সেভাবে গ্রোথ করছে না। কিন্তু তাতে ভীত হওয়ার কোনো কারণ নেই। কারণ আমার স্ট্র্যাটেজিটাই হচ্ছে যে আমি লং টার্ম প্রফিটেবল স্ট্র্যাটেজির ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ইকুইটিতে ইনভেস্টমেন্ট করেছি। সুতরাং সেখানে আমার পেশেন্স রাখা উচিত। আসলে বিষয়টা হলো আমাদের দেশে আমার যেটুকু মনে হয়েছে, যারা মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করেন বা যারা সেভিংস করেন, তারা সঠিকভাবে মিউচুয়াল ফান্ডের এই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিকে অনুধাবন করেন না। এখনো আমার সামনে অনেক ব্যক্তিই বলেন, কোন ফান্ডটা ভালো রিটার্ন দিয়েছে তা দেখে করব। কিন্তু এটা তো আদৌ হওয়া সমীচীন নয়। কারণ যে ফান্ডটা অলরেডি রিটার্ন দিয়েছে সে তো অতীতে ইনভেস্টমেন্ট ছিল, আজকে রিটার্ন দিয়ে দিয়েছে। সুতরাং আমি আজকে ইনভেস্টমেন্ট করব, ভবিষ্যতে কোনটা রিটার্ন দেবে এবং আমার অবজেক্টিভের সঙ্গে, আমার গোলের সঙ্গে সেই ফান্ডটা ম্যাচ করবে কিনা। সুতরাং তার পজিশন আজকে কেমন আছে, তার থেকে বড় কথা হচ্ছে ভবিষ্যতে তার প্রফিটেবল হওয়ার জায়গার সম্ভাবনা কতটা, তার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কী, আমার যখন আ ইন আ টাকাটা নেওয়ার সময় হবে তখন আমি ভালো রিটার্ন পাবো কিনা। এই বিষয়টা আমাদের প্রত্যেকটা বিনিয়োগকারীর আমার মনে হয় ভাবার দরকার, বোঝার দরকার এবং মনে রাখার দরকার। সুতরাং আমি বহু মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে দেখেছি যে তারা ফান্ড নির্বাচন করতে গিয়ে পাস্ট পারফরম্যান্স দেখেন। অথচ মিউচুয়াল ফান্ডের রেগুলেটরি বডি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তাদের বিজ্ঞাপনে বলছে যে পাস্ট পারফরম্যান্স মে অর মে নট বি সাস্টেইনড ইন ফিউচার। অর্থাৎ সহজ বাংলায় বললে অতীতে ভালো রিটার্ন দিয়েছে তা দেখে মিউচুয়াল ফান্ডের ফান্ড নির্বাচন করা উচিত নয়। ভবিষ্যতে যে ফান্ডটা ভালো রিটার্ন দেবে তার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বিশ্লেষণ করে টাকা বিনিয়োগ করা উচিত। যার জন্য সেখানে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া স্ট্যাটিউটরিলি প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বলেছে, বিফোর ইনভেস্টমেন্ট রিড দ্য অফার ডকুমেন্ট কেয়ারফুলি। সেখানে কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বলেনি যে বিনিয়োগের আগে কোন ফান্ডটা ভালো প্রফিট দিয়েছে দেখুন। সেখানে বিনিয়োগের আগে ওই ফান্ডের ইনভেস্টমেন্ট সংক্রান্ত নথিপত্র পড়ার পরামর্শ দিচ্ছেন সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তার মানে দাঁড়ায় যে আমি যে ফান্ডটা সিলেক্ট করব তার ভবিষ্যৎ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বিশ্লেষণ করে আমার ইনভেস্টমেন্টের সঙ্গে অবজেক্টিভ যদি ম্যাচ করে, তার পারফরম্যান্স আজকে যাই হোক না কেন সেই ফান্ডে বিনিয়োগ করাটাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। একদমই তাই। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অতীতের বদলে আমাদের দেখতে হবে ভবিষ্যতের আমাদের লক্ষ্য কী এবং সেই ক্ষেত্রে কোন ফান্ড আমাদের জন্য সঠিক হতে পারে। কিন্তু স্যার, আমাদের একটু বুঝিয়ে বলুন, যখন আমরা ভবিষ্যতের লক্ষ্য হিসাবে একটা বিনিয়োগের পরিকল্পনা বানাই, কিন্তু যখন আমরা লক্ষ্যের খুব কাছে চলে আসি, তখন আমাদের বিনিয়োগের পরিকল্পনায় কী কী পরিবর্তন করা উচিত? যদি দেখা যায় লক্ষ্যের কাছে চলে আসছি, তাহলে তখন আমার ইনভেস্টমেন্টকে আ আ কিছুটা লো ভোলাটিলিটি ফান্ডের দিকে সুইচ করে এগিয়ে যাওয়া ভালো।
ধরে নেওয়া যাক আজকে আমি আমার অবজেক্টিভস রেখেছি ১০ বছর পরে আমি আমার টাকাটা নেব। আজকে যদি আমি হাই ভোলাটিলিটি কোনো ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট করি, ৫-৭ বছর কেটে যাওয়ার পর যখন দেখব আমার হাতে আর বেশি সময় নেই, ২-৪ বছর সময় আছে, তখন মার্কেটের অবস্থা বুঝে আমি সেখান থেকে লো ভোলাটিলিটির ফান্ডে আমার টাকাটা সুইচ করলাম। এইভাবে আমি যত আমার অবজেক্টিভের কাছাকাছি চলে আসবো, সেই লো ভোলাটিলিটি ইকুইটি ফান্ড থেকে ব্যালেন্স ফান্ড থেকে দরকার হলে ডেট ফান্ডে আমি নিজের টাকাটাকে কনভার্ট করে দিয়ে আমি আমার অবজেক্টিভসটাকে স্বয়ংসম্পূর্ণ করব। এটা আমার মনে হয়েছে যথেষ্ট বাঞ্ছনীয়। তার কারণ আমি যদি ওই হাই ভোলাটিলিটি ফান্ডেই লং টার্মের জন্য শুরুতে করেও শেষের দিকে আমি সেখানেই টাকা ফেলে রেখে দিই, আনফরচুনেটলি এমন হতে পারে যখন আমার টাকাটার দরকার হলো, তখন মার্কেট হয়তো সামান্য ডাউন হলো, তখন কিন্তু আমি আমার এক্সপেক্টেড রিটার্ন থেকে বঞ্চিত হব। সুতরাং আমি মার্কেট সিনের উপর যদি দেখতে পাই যে আমার এবার শর্ট টার্মের মধ্যেই টাকাটা দরকার হবে, তখন আমি মার্কেট সিনের দিকে তাকিয়ে আমি আমার ফান্ডটাকে যদি এইভাবে হাই ভোলাটিলিটি থেকে লো ভোলাটিলিটি থেকে ডেটের দিকে আমি ধীরে, ধীরে কনভার্ট করতে থাকি, তাহলে যখন আমার টাকাটার দরকার হবে তখন কিন্তু আমি অবশ্যই ভালো প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারবো। আমার কিন্তু কোনো রকম লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অনেক ধন্যবাদ। এরপর আমরা সরাসরি চলে আসছি আমাদের শেষ প্রশ্ন। আমরা দর্শক বন্ধুরা দেখছেন, আমরা সবাই অনেকে বিভিন্ন সময়সীমার জন্য বিনিয়োগ করে থাকি। কেউ ২ বছর, ৫ বছর, ১০ বছর বিভিন্ন রকম সময়সীমা হিসাবে আমরা আমাদের বিনিয়োগ পরিকল্পনা বানাই। সেক্ষেত্রে কোন ধরনের সময়সীমার জন্য আমাদের কোন প্রকারের ঝুঁকি নেওয়া উচিত? এই ভাবনাটা আপনি কিভাবে দেখেন স্যার? আমি মোটামুটি মিউচুয়াল ফান্ডের যদি প্রধান শ্রেণীবিন্যাসটা দেখি, তাহলে দেখা যাবে মিউচুয়াল ফান্ডকে প্রধানত ৩ টা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা ডেট ক্যাটেগরির ফান্ড, একটা ব্যালেন্স ক্যাটেগরির ফান্ড, একটা ইকুইটি ক্যাটেগরির ফান্ড। আমি যেটা মনে করি, যদি কোনো ব্যক্তির ইনভেস্টমেন্ট গোলটা বিলো 2 ইয়ার্স হয় বা বিলো 1 ইয়ার্স হয়, অর্থাৎ তিনি ২ মাস, ৪ মাস, ৬ মাস বা ১ বছরের জন্য টাকাটা রাখবেন, অবশ্যই তার ডেট ক্যাটেগরির ফান্ডে ইনভেস্টমেন্ট করাটা বাঞ্ছনীয়। যদি তার গোল বা ইনভেস্টমেন্ট অবজেক্টিভসটা ১ বছর থেকে ৩ বছরের মধ্যে হয়, অবশ্যই তার ইনভেস্টমেন্টটা ব্যালেন্স ক্যাটেগরির, হাইব্রিড ক্যাটেগরির ফান্ডে ইনভেস্টমেন্ট করা বাঞ্ছনীয়। যদি তার ইনভেস্টমেন্টটা অ্যাটলিস্ট 3 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ টাইমের জন্য হয়, তাহলে তিনি তার ইনভেস্টমেন্টটা ইকুইটি ক্যাটেগরিতে যেতে পারেন। সেখানেও ইকুইটি ক্যাটেগরির মধ্যে আবার বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস রয়েছে। সেখানে লার্জ ক্যাপ ফান্ড রয়েছে, মিড ক্যাপ ফান্ড রয়েছে, স্মল ক্যাপ ফান্ড রয়েছে, বা মাল্টি ক্যাপ ফান্ড রয়েছে, মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড রয়েছে, সেখানে আপনার ফ্লেক্সি ক্যাপ ফান্ড রয়েছে। সুতরাং আমার ইনভেস্টমেন্ট গোলটা যদি দেখা যায় যে ৪ থেকে ৫ বছর, সেখানে পিওর ইকুইটি স্মল ক্যাপ, মিড ক্যাপের দিকে না গিয়ে সেখানে যদি মাল্টি ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ বা লার্জ ক্যাপ ওরিয়েন্টেড ইকুইটিতে ইনভেস্টমেন্ট করা হয়, তাহলে রিস্কটা যথেষ্ট মিনিমাইজড হবে। আমি মনে করি তিনি ভালো রিটার্ন পাবেন। আর যদি দেখা যায় তার গোলটা অ্যাটলিস্ট ৭ বছর, ১০ বছর, ১৫ বছরের জন্য হয়, তাহলে তিনি ইকুইটিতে স্মল ক্যাপ, মিড ক্যাপ, পিওর ইকুইটি ওরিয়েন্টেড ইনভেস্টমেন্ট করতে পারেন। কিছু, কিছু ইকুইটিতে থিমেটিক বা সেক্টরাল ফান্ড রয়েছে। যদি কারোর ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি ৫ বছর, ৭ বছর, ১০ বছর লং টার্মের হয়, অবশ্যই তিনি তার ইনভেস্টমেন্টে একটা সার্টেন পার্সেন্টেজ এই ধরনের থিমেটিক বা সেক্টরাল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। কারণ সেক্ষেত্রে তিনি ভালো রিটার্নের সম্ভাবনা পেতে পারেন। অনেক ধন্যবাদ মনোরঞ্জন স্বামী স্যারকে আমাদেরকে খুব সহজ ভাষায় বিনিয়োগ করার পরিকল্পনা এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি এই পরিকল্পনা আপনাদের সবার খুব কাজে লাগবে। Clarity often comes from returning to the first principles. Start with the goal, respect the time available, and then choose an approach that aligns with how you want the journey to feel. In today's conversation, Mr. Manoranjan Khamrai emphasized looking beyond what performed well earlier and focusing on what a fund is designed to do, along with the habit of reading the relevant scheme documents before taking decisions. He also spoke about reviewing the plan as you get closer to a goal, so the steps you take nearer the finish line reflect the time left and the purpose of the money rather than reacting to the short-term noise. As you plan ahead, may your next decision be guided by purpose, preparation,
and the kind of clarity that helps you stay focused on what truly matters. মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বাজারের ঝুঁকির উপর নির্ভরশীল স্কিম সম্পর্কিত সমস্ত নথি সাবধানে পড়ুন। Mutual fund investments are subject to market risks. Read all scheme related documents carefully.